নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত গ্র্যান্ট ইন্ডেডের বিষয়টিও একটা মীমাংসার দিকে যেতে চলেছে, এমনই ইঙ্গিত স্পষ্ট হলো সুপ্রিম কোর্টে এদিন যখন শুনানি হলো জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে। সেখানে সপক্ষের আইনজীবীদের নিয়ে এবং যারা যারা এই ডিএ সংক্রান্ত ব্যাপারে মামলা করেছেন তাদের 10 জনের একটা টিম সুপ্রিম কোর্ট তৈরি করে দিল, যারা ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সরাসরি বসতে চলেছেন খুব দ্রুত। যে কমিটি তৈরি করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আমি আজকে যখন সুপ্রিম কোর্টে এই রায় মামলাটা চলছিল সেটা শুনতেই আমি সরাসরি ফোন ঘুরিয়েছিলাম ভাস্করবাবুর কাছে। ভাস্করবাবু নিজে ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন। গতকাল আপনারা জানেন আদালতে তিনি নিজেও প্রেজেন্ট ছিলেন। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়ামের নতুন একজন প্রখ্যাত আইনজীবীকে দাঁড় করানো হয়েছে। তো তিনি যাতে সওয়াল না করতে পারেন তার জন্য অন্য একটি সংগঠনের তরফ থেকে অত্যন্ত কৌশলী দান খেলা হয়েছিল, যাতে আলটিমেটলি ডিএ মামলাটা ঘেঁটে যায়। সে তো ইতিহাস গতকাল আমরা বলেছি, কিন্তু আজকে বলছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হলো যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে যে 10 সদস্যের টিম যাবে তাতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মূল ফোকাস থাকবে গ্র্যান্টিং এডের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে। আজকেও সেটা আদালতে উঠেছিল বিষয়টি। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে আমি যখন শেষ পর্যন্ত ধরতে পারি, তিনি তখন দিল্লির থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সরাসরি আমাদের কাছে আজকে সুপ্রিম কোর্টে যা যা ঘটেছে তার ডিটেলসটা বললেন এবং পরিষ্কারভাবে অ্যাসিওর করলেন যে গ্র্যান্টিং এড সংক্রান্ত সমস্যাটা অচিরেই মিটতে চলেছে। কিভাবে, বাকিটা শুনুন ভাস্করবাবুর মুখে। ভাস্করদা নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ, নমস্কার দাদা। বলছি সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং হলো এবং আপনি ফিরতি ট্রেন ধরে কলকাতা ফিরছেন। কি হিয়ারিং হলো ডিএ মামলা একটু বলবেন? দেখুন, গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কোর্টরুমে ঘটেছিল, মানে আমরা পেয়ে গিয়েছিলাম। তারপরে বহু চেষ্টা করে গোপাল সুব্রমণিয়াম স্যারকে আমরা রাজি করাতে পারিনি। তারপর আমরা রাতেবেলায় সিদ্ধান্ত নিই যে আমরা বিকাশ সিং, বিখ্যাত সিনিয়র আইনজীবী এবং এসসিবিএ, তার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট ছিলেন আর কি, তা তাকে আমরা আজকে নিযুক্ত করি এবং তার সাথে কনফারেন্স হয়। কনফারেন্স অনুযায়ী আমাদের পরিষ্কার বলা হয় যে আমরা গ্রান্টিং এডটাকে নিয়েই আমরা আজকে সওয়াল করব। তা সেই অনুযায়ী আমাদের আজকে সওয়াল শুরু হলে পরে তিনি প্রথমে বলেন যে গ্রান্টিং এড কর্মচারী, যারা রাজ্যের কর্মচারীদের বেশিরভাগ অংশ, তারা এখনো পর্যন্ত কোনো মহার্ঘ ভাতা পাননি এবং তাদের বিষয়টা এখনো পর্যন্ত উপেক্ষিত রয়েছে। 13ই মার্চ সরকার নোটিফিকেশন দিয়ে পরে বলেছিল যে তাদের বিষয়টা আন্ডার অ্যাক্টিভ কনসিডারেশন, বাট এতদিন পরেও এখনো পর্যন্ত সেই নিয়ে কোনো পজিটিভ কোনো জায়গা আসেনি। কোর্ট এখানে হস্তক্ষেপ করুক। সরকার এর মাঝখানে দুটো স্ট্যাটাস রিপোর্ট দিয়ে বা অন্যান্য জায়গাতে তারা বলেছেন যে গ্রান্টিং এড যারা এমপ্লয়ি তারা কিন্তু সমহারী, কর্মচারীদের মতো সমহারী, তারা মহার্ঘ ভাতা পান এবং তারা দিয়ে দেওয়া হয়, দিয়ে দিতেও হয় তাদেরকে। সুতরাং ডিসপ্যারিটির জায়গা থেকে যেন এই ব্যাপারটাকে ইয়ে করা হয় এবং কোর্ট যেন সেই বিষয়টাতে হস্তক্ষেপ করে। তা যখন এটা মানে বলা হয় তখন আবার ওদিকে তুষার মেহতা সরকারের পক্ষ থেকে ছিলেন। তিনি তখন বলেন যে মানে এটা হচ্ছে রায়ের বাইরে, যেটা সরকারের অবস্থান আর কি। সুতরাং আমরা নতুন কোনো বিষয় এখানে রায়ের মধ্যে ইয়ে হোক সেটা আমরা চাই না, ইয়ে হোক। তখন আমাদের পক্ষ থেকে বলা হয় যে এই বিষয়টা যেহেতু সমস্ত বিষয়টাই ইন্দু মালহোত্রা কমিটির নেতৃত্বাধীন কমিটি ঠিক করছেন, তাই তাদের কাছে বিষয়টাকে পাঠানো হোক এবং আমরা যে 5 তারিখে 5ই মে আমরা যে এফিডেভিট জমা করেছি গ্রান্টিং এডের বিষয়ে এবং অন্যান্য ওয়ার্ক চার্জ এমপ্লয়ি এবং ডেইলি রেটেড ওয়ার্কারদের বিষয়ে, যারা ডিএ পান আর কি, এবং ডিএ গেটিং যেসব ইনস্টিটিউশন আছে তাদের বিষয়ে, সেই বিষয়টাকে এখনো পর্যন্ত কোনো ডিসপোজ অফ মানে করেনি কমিটি এবং সেই বিষয়ে কোনো মতামতই তারা জানাননি। সুতরাং আমরা চাই যে সেই বিষয়টাতে তারা দেখভাল করুক এবং সেই বিষয়ে তাদের মতামত জানাক। না হলে পরে তাহলে আমরা এখানে কোর্টে আবার এসে পরে আমাদের বক্তব্য রাখার সুযোগ পাবো। আর গতকালকে যেমন আলোচনা হয়েছিল যে সরাসরি আমাদের কথা শোনা হয়নি, সেই বিষয়টাকে নিয়ে আজকে সমস্ত মামলাকারী সংগঠনের পক্ষ থেকে 10 সদস্যের একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে আমাদেরও 2জন প্রতিনিধি থাকবেন, আমি থাকবো এবং আমাদের একজন আইনজীবী থাকবেন। এবং তারপরে আমাদের পক্ষ থেকে সেই বক্তব্য রাখা হবে এবং আমাদের যে এফিডেভিট জমা করা হয়েছে সেই এফিডেভিটের বিষয়ে কমিটি তাদের সিদ্ধান্ত আশা করছি যে জানাবেন এবং সেটাকে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেই অনুযায়ী আমরা পরবর্তী ক্ষেত্রে আবার সুপ্রিম কোর্টকে জানাবো এবং তার 8 সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা করতে হবে
এবং 8 সপ্তাহ পরে ওটা হচ্ছে শুনানি হবে। তো আমরা আশা করছি যে 8 সপ্তাহের মধ্যে এই গ্র্যান্টিনের যে জটিলতা আছে সেই জটিলতা কেটে যাবে। এবং যে এফিডেভিট আমরা জমা করেছিলাম সেটা কমিটির নির্দেশেই আমরা করেছিলাম জমাটা। সেই বিষয়ে সিদ্ধান্ত হলে পরেই কিন্তু এই মানে যে জটিলতাটা লেগে আছে, মানে প্রশাসনের সাথে কথা বলি আমি এই কথাটা বলছি, সেটা কিন্তু নিষ্পত্তি হয়ে যাবে বলে আমাদের অন্তত ধারণা। এবং একটা কথা বলতে পারি যে গ্র্যান্টিনেডের বকেয়া পাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা প্রশস্ত হলো। মানে আমি আপনাকে একটুখানি ক্লিয়ার করছি পুরো বিষয়টা আপনার কাছে। সংক্ষেপে শুনলাম আপনি ট্রেনে রয়েছেন, বুঝতে পারছি যে সমস্যা রয়েছে। তাও আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কলকাতা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গিয়ে বলেছিল গ্র্যান্টিনেডের ব্যাপারটা আমরা কমপ্লাই করছি। এবার ইন্দু মালহোত্রার কমিটির কাছে 10 সদস্যের যে টিম যাচ্ছে সমস্ত সংগঠনগুলোকে নিয়ে, হুম। সেখানেও কি গ্র্যান্টিনেডের বিষয়ে আপনারা কথা বলবেন ইন্দু মালহোত্রা কমিটিতে? হ্যাঁ, অবশ্যই বলবো। সেখানে যেমন আমাদের যে এফিডেভিট জমা করা হয়েছিল হুম। গত 5ই মে, সেখানেও সেখানে তো যেমন আমরা গ্র্যান্টিনেডের বিষয়ে সেখানে আপনারা উল্লেখ করেছিলেন। হ্যাঁ, মূলত ওইটাকে উল্লেখ করেছিলাম। তার সাথে হুম। ছিল কোয়ান্টিফিকেশনের বিষয়টা, হুম। যে মানে এআইসিপিআই অনুযায়ী যেটা দেওয়ার, যেটাকে 536 যে ইয়েটা ছিল সেইটাকে চেঞ্জ করে দিয়ে 605 করা। হুম। এর ফলে যে ডি এর পরিমাণটা কমে যাওয়া, হিসেবে গোলমাল হওয়া, এই সমস্তগুলো ঘটেছিল। তারপরে অ্যাকচুয়ালি কার কত পাওয়া উচিত ছিল, কে কতটা পেয়েছিল, আমরা সেটাকে লিস্ট করে একটা জমা করেছিলাম। সেই সমস্ত বিষয়গুলো কি উপেক্ষিত রয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলোর সমাধান হবে বলে আশা করছি আমরা। আর দ্বিতীয় হচ্ছে যে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে এতদিন পর্যন্ত বিভিন্ন আমলাকারী সংগঠন তারা বলতেন কর্মচারী মহলের একটা অংশ, যারা বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চকে মানে সুবিধাটা নেন কিন্তু দেখতে পারেন না, তারা বলতেন যে সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় পার্টি ছিল না। আজকে করুণানন্দী যখন আমাদের প্রতিনিধি ঠিক হওয়ার কথা হচ্ছিল তখন তিনি বাধা দিয়ে বলেন যে না, ওদের প্রতিনিধি থাকার কথা নয়, কারণ ওরা মামলাতে পার্টি ছিল না, ইমপ্লিটেড ছিল। তখন মাননীয় বিচারপতি করলজি বলেন যে আমরা ওদের অ্যাপ্লিকেশনকে অ্যাকসেপ্ট করেছিলাম এবং সেই অনুযায়ী শুনানি হয়েছিল। ওদের পক্ষ থেকে গোপাল সুব্রমণিয়াম ছিলেন উপস্থিত। সুতরাং আপনি কি করে বলছেন যে ওদের ইমপিড অ্যাপ্লিকেশন আমরা করেছি? এটা সুতরাং করুণানন্দীকে জাস্টিস প্রশান্ত মিশ্র বললেন, জাস্টিস করল বলেছেন। জাস্টিস সঞ্জয় করল বললেন। আচ্ছা। হ্যাঁ। তারপর সুতরাং মানে তখন কি করুণানন্দী হ্যাঁ, আর তখন কিছু বলার সাহস আমাদের পেয়েছেন? না, আর কিছু বলেননি। আমাদের দুই মানে প্রতিনিধির নাম সেখানে যুক্ত হয়েছে। এটা আশা কবে করছি যে যাচ্ছেন আপনারা? ইউনিটি ফোরামের কাছে ফিজিক্যালি যাবেন না ভার্চুয়ালি? না, ওটা হচ্ছে ইন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা ফিজিক্যালি যাব। সেটা তো কমিটি জানাবে, সেটা কমিটির সময় অনুযায়ী আমরা তখন যাব। এবং তারপরে একটা 8 সপ্তাহ আপনি বলছেন যে 8 সপ্তাহ বাদে কোর্টে। আজ থেকে 8 সপ্তাহের মধ্যে সরকারকে পরবর্তী রিপোর্ট জমা করতে হবে, কমপ্লায়েন্স রিপোর্ট। সেখানে অবশ্যই আমাদের গ্র্যান্টিনেডের বিষয়টা থাকবে, এটুকু নিশ্চিত থাকতে পারেন। সুতরাং ইতিমধ্যে আপনারা রাজ্য সরকারের নবান্নেও নিশ্চিতভাবে, আমি যতটুকু খবর সংগ্রহ করেছি সেটা হচ্ছে গ্র্যান্টিনেড নিয়ে স্পেশালি আপনারা নবান্নে আবার মুভ করছেন সরকারি লেভেলে, আমরা জটিলতাটা কাটানো যায়। আমরা আশা করছি সেই জটিলতা কাটবে আর কি। মানে উইদিন অ্যানাদার 8 উইকস কোর্টে মানে রাজ্য সরকারকে রিপোর্ট দিতে হবে। এর মধ্যে ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে আপনারা যাচ্ছেন এবং বসছেন, কিন্তু আপনাদের ফোকাস পয়েন্ট থাকছে গ্র্যান্টিনেড, তাই তো? এটা জোর গলায় বলতে পারি তো? দুটো জিনিসে, একদম দুটো জিনিসে থাকবে। সেটা হলো যে হিসেবে গোলমাল আর গ্র্যান্টিনেড। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করব। কলকাতা কর্পোরেশন এলাকায় যাদের মানে টাকা ঢোকার কথা অথচ ঢুকছে না, এটা কি আপনাদের ফোকাস পয়েন্টে থাকছে এবারেও? অবশ্যই থাকছে। তার মধ্যে একটা খবর জানিয়ে রাখি যে ব্যাংক অফ বরোদা থেকে যাদের পেনশন হয়, হ্যাঁ, তাদের টাকা কিন্তু ঢুকেছে। ব্যাংক অফ বরোদা দিয়ে যাদের পেনশন হয় তাদের টাকা ঢুকেছে। ঠিক ঠিক। এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তারাও কাজটা অনেকটা কমপ্লিট করে নিয়ে এসছে, তাদেরটাও ঢুকে যাবে। আর মানে হয়তো সময়টা একটু বেশি লাগবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, কারণ তাদের কাজটা, তাদের যেহেতু সংখ্যা অনেক বেশি। এটা কি ভাষাবু, একটা কথা জিজ্ঞেস করি, এটা কি ব্যাংক টু ব্যাংক একটু জটিলতার বিষয়টা থাকছে এর মধ্যে? তৈরি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। ব্যাংক অফ বরোদা ঢুকছে অথচ স্টেট ব্যাংক তৈরি করছে আরেকটা কোন ব্যাংক বললেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তৈরি করছে। তার মানে ব্যাংকেরও প্রসেসিং এর জন্য একটু সময় নষ্ট, মানে সময় যাচ্ছে। হ্যাঁ। তবু আপনি আশাবাদী যে গ্র্যান্টিনেডের প্রত্যেকের বকেয়ার ডিএটা ঢুকবে? যারা অসংখ্য বয়স্ক মানুষ আমাদের দপ্তরে ফোন করছেন, আমরাও উত্তর দিতে পারছি না। দেখুন, আমরা একটা কথা বলছি যে এটা একদম মানে দায়িত্ব নিয়ে বলছি যে সবার গ্র্যান্টিনেডের সবার বকেয়াটাকে আদায় করার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি। হয়তো একটা সময় লাগছে,
আর সেই সময় লাগার সুযোগ নিয়ে বিভিন্ন সংগঠন তারা বিভ্রান্ত করছেন, তারা চাইছেন, একটা অংশ কিন্তু ডেলিভারেটলি চাইছে যাতে সরকার না দেয়, যাতে করে তারা নতুন করে সন্ধান পেতে পারেন। মানে আমার খারাপ লাগছে এইটা ভেবে যে মানে কর্মচারীদের বকেয়া না পাওয়ার মধ্যে দিয়ে কেউ কেউ সুযোগ খুঁজছে। চেষ্টা কিন্তু করছেন তো, মানে এই তো ওসব দেখলাম গতকাল করুণানন্দী গোপাল সুব্রমণিয়ম যাতে অ্যাপিয়ার না করেন তার ব্যবস্থা করলেন। আজকে আবার সেই করুণানন্দীকে দিয়ে ইউনিটি ফোরাম বলেই ভুইপোর সংগঠনটি, যার ভূমিকা বারবার সন্দেহের মধ্যে ছিল আমি বারবার মনে করতাম যে ইউনিটি ফোরাম সংগঠনটি হচ্ছে কি মানে একটি অন্য ইন্টারেস্টে কাজ করা একটি সংগঠন, বলতে কোনো অসুবিধা নেই। আমি বাইরে থেকে যতটুকু অবজার্ভ করেছি তার ভিত্তিতে আপনাদের বলছি। আজকেও চেষ্টা করলেন যাতে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, অন্তত আপনার মতো মানুষ, আইনজীবী বিক্রম বাবু বা সুদীপ্ত বাবু বা সিদ্ধার্থ বাবুর মতো আইনজীবীরা, তারা যাতে ইন্দু মালহোত্রা কমিটির মিটিং এ না থাকেন তার চেষ্টা করলেন। এ তো পরিষ্কার হয়ে যাবে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবু এই লড়াইটা জিততে হবে ভাস্কর বাবু। বহু মানুষের একদম দীর্ঘশ্বাস একদম জড়িত এবং আপনাদের প্রচুর সংগ্রামের মধ্যে জড়িত। একদম সাবধানে ফিরুন ভাস্কর বাবু, ধন্যবাদ। ফিরলে আবার কথা হবে। একদম।